বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের চতুর্থ সেশনের দ্বিতীয় পার্ট। চতুর্থ সেশনে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি নিয়ে আলোচনা করতেছি। আজকে গ্যাস্ট্রোএন্টারোলজির কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন গলস্টোন, হার্নিয়া, আমাশয়, উদ্রাময়, স্প্লিনের সমস্যা এগুলো নিয়ে আলোচনা করা হবে। গত ক্লাসে আমরা কোষ্ঠকাঠিন্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। কোষ্ঠকাঠিন্যের আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন ফসফরাস। ফসফরাসের কোষ্ঠকাঠিন্যে মল চিকন ও লম্বাভাবে বের হয়। ফসফরাসের রোগীদের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় তাদের মলটা চিকন ও লম্বাভাবে বের হয়, ভেঙে ভেঙে বের হয় না। মানে যতটুকু বের হয় সেটা আস্তা বের হয়, ভেঙে ভেঙে বের হয় না। এবং তাদেরকে হাতের উপর বা পায়ের উপর ভর দিয়ে খুব জোরে চাপ দিয়ে মলত্যাগ করতে হয়। তারা যখন মলত্যাগ করে তখন তাদেরকে তাদের হাতের উপর বা পায়ের উপর ভর দিয়ে খুব জোরে চাপ দিয়ে মলত্যাগ করতে হয়, তা না হলে তাদের মল বের হয় না। এত শক্তি প্রয়োগ করার ফলে বা জোরে চাপ দেওয়ার ফলে তাদের হাত বা পা কাঁপতে থাকে, ঘামতে থাকে এবং তারা পেরেশান হয়ে যায়। অর্থাৎ কুকুর যেভাবে মলত্যাগ করে ফসফরাসের রোগীরাও সেভাবে মলত্যাগ করে। আপনি যদি দেখেন কুকুর যখন মলত্যাগ করে তখন সে দুই পায়ের উপর খুব জোরে চাপ দিয়ে মলত্যাগ করে। কোষ্ঠকাঠিন্যের কেসে আমাদেরকে তিনটি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। যদি আমরা কোষ্ঠকাঠিন্যের রোগীর ক্ষেত্রে তিনটা বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিই তাহলে আমরা সহজেই রোগীর জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারব। 1 নম্বর হলো মলের চরিত্র, 2 নম্বর হলো মলত্যাগ করার চরিত্র, 3 নম্বর হলো কোষ্ঠকাঠিন্যের কারণ, কি কারণে তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে সেই কারণটা খুঁজে বের করতে হবে। মলের চরিত্র বলতে আমরা গত ক্লাসে বলছিলাম যে ম্যাগনেসিয়াম মিউর, অ্যামন মিউর এই ধরনের রোগীদের মলটা মলদ্বার থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে নির্গত হয়। একটু আগে আমরা জানলাম যে ফসফরাসের রোগীদের মল চিকন এবং লম্বাভাবে নির্গত হয়, মানে যতটুকু বের হবে সেটা আস্তা থাকবে, ভেঙে ভেঙে টুকরোভাবে নির্গত হবে না। কিন্তু ম্যাগনেসিয়াম মিউর, অ্যামন মিউরের রোগীদের মলটা ভেঙে ভেঙে নির্গত হবে, বা ভেড়ার গোবরের মতো। আমরা সবাই ভেড়ার গোবর দেখছি যেটা ছোট ছোট বড়ির মতো নির্গত হয়। আবার ব্রাইনিয়ার মলটা আমরা জানি শুকনো থাকে, শক্ত থাকে, যেন পুরানো হয়েছে এমন থাকে। আবার যদি আমরা প্লাটিনা এবং অ্যালুমিনার রোগীদের মল দেখি সেটা হবে নরম কাদামাটির মতো বা আঠালো, যেটা মলদ্বারে লেগে থাকে, নিচে পড়ে না। মানে তাদের মলটা এতই নরম থাকে এবং আঠালো থাকে যে মলটা মলদ্বারে লেগে থাকে। আমরা যদি মলের চরিত্রের দিকে লক্ষ্য করি তাহলে আমরা কোষ্ঠকাঠিন্য কেসে সহজেই রোগীর জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হলো মল ত্যাগ করার চরিত্র। রোগী কিভাবে মল ত্যাগ করে। আমরা যেটা একটু আগে জানলাম যে ফসফরাসের রোগীরা হাতের উপর বা পায়ের উপর ভর দিয়ে খুব জোরে চাপ দিয়ে মল ত্যাগ করতে হয়, এটা হলো তার মল ত্যাগ করার চরিত্র। এই জোরে চাপ দেওয়ার ফলে তাদের হাত পা কাঁপতে থাকে এবং তারা ঘামতে থাকে এবং পেরেশান হয়ে যায়। আবার গত ক্লাসে আমরা জানছিলাম যে টার্মেনিয়া চিবুলার রোগীরা মলত্যাগ করার সময় প্রচুর কোদ দিতে হয়। এই কোদ দেওয়ার ফলে তাদের মাথায় প্রচুর ঘাম দেখা দেয় এবং তাদের ডান কাঁধ ব্যথা করে। প্যারাফিনের রোগীদের নিষ্ফল মলের ব্যাগের সাথে, মানে শিশুদের যদি নিষ্ফল মলের ব্যাগের সাথে হাইপোকন্ডিয়ামে ব্যথা দেখা দেয় তাহলে প্যারাফিন ভালো কাজ করে। আবার ম্যাগনেসিয়াম টিকামের রোগীরা কিভাবে মলত্যাগ করে। তারা পেটের পেশির দ্বারা চাপ দিয়ে মলটা ত্যাগ করতে হয়, তা না হলে তাদের মল ত্যাগ হয় না। যখন তারা পেটের পেশি দিয়ে খুব জোরে চাপ দেয় তখন তাদের মল ত্যাগ হয়। ইন্ডিয়া মেটালিকামের রোগীদের মলত্যাগের জন্য প্রচণ্ড কোদ দিতে হয়, প্রতিটি কোথে তাদের মাথা ব্যথা করে। এর ফলে তারা 2 হাত দিয়ে মাথা চেপে ধরে রাখে। স্যালিসিয়া এবং ওপিয়ামের রোগীদের মল নির্গত হতে চায় না, মল রেকটামে এসে আবার ভিতরে চলে যায়। এই জন্য অনেক সময় তাদেরকে মলদ্বারে আঙ্গুল ঢুকিয়ে
আঙ্গুল দিয়ে মল বের করে নিয়ে আসতে হয়। আবার অ্যালুমিনার রোগীরা কোনো কিছু চেপে ধরে তারপরে জোর দিয়ে তাদের মল ত্যাগ করতে হয়। অ্যালোসকোটিনার রোগীরা যখন মল ত্যাগ করতে চায় তখন তাদের মল ত্যাগ হয় না। আবার যখন তারা মল ত্যাগ করতে চায় না বা এমনিতেই তাদের মল বের হয়ে যায়। কোষ্ঠকাঠিন্যের কেসে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে কোষ্ঠকাঠিন্যের কারণটা কি, কি জন্য সে কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়েছে, সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সহজেই রোগীর জন্য ওষুধটা নির্বাচন করতে পারবো। যেমন কেউ যদি ভ্রমণে যায় বা তার খাবারের ভিন্নতা দেখা দেয়, এই জন্য তার কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। আমরা জানছিলাম যে ভ্রমণে যাওয়ার পর যদি কেউ কোষ্ঠকাঠিন্য আক্রান্ত হয় তাহলে প্লাটিনা এবং ব্রাইনিয়া ভালো কাজ করে। কেউ যদি শর্করা জাতীয় খাবার কম খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যে ভোগে তাহলে ল্যাকডিফ্লুটাম ভালো কাজ করে। এভাবে আমরা যদি কোষ্ঠকাঠিন্যের কেসে মলের চরিত্র, মল ত্যাগ করার চরিত্র, কোষ্ঠকাঠিন্যের কারণ, এই তিনটা বিষয় ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা কোষ্ঠকাঠিন্যের রোগীদেরকে সঠিক ওষুধটা দিতে পারবো। ওষুধের কন্ট্রাডিকশন লক্ষণ। আমরা এর আগেও অনেকগুলা কন্ট্রাডিকশন জানছিলাম যে কোন লক্ষণটা না থাকলে রোগীকে এই ওষুধটা দেওয়া যাবে না। যদি মলের ব্যাগ বা প্রস্রাবের নিষ্ফল ব্যাগ না থাকে তাহলে নাক্স ভূমিকা হবে না। যদি মলের বা প্রস্রাবের নিষ্ফল ব্যাগ না থাকে তাহলে নাক্স ভূমিকা হবে না। অর্থাৎ নাক্স ভূমিকা যদি হতে হয় তাহলে রোগীর মধ্যে মলের বা প্রস্রাবের নিষ্ফল ব্যাগ থাকতে হবে। রোগী বলবে যে আমার মলের বা প্রস্রাবের ব্যাগ হয় কিন্তু মলত্যাগ হয় না বা প্রস্রাব হয় না। যদি রোগী মানসিকভাবে শান্ত থাকে তাহলে ক্যামোমিলা হবে না। আমরা সবাই জানি যে ক্যামোমিলা রোগীরা শান্ত থাকে না, তারা রাগী থাকে, খিটখিটে থাকে বা উত্তেজিত থাকে। কোনো রোগীর লক্ষণগুলো যদি ক্যামোমিলাকে নির্দেশ করে কিন্তু রোগী যদি শান্ত থাকে তাহলে রোগীকে ক্যামোমিলা দেওয়া যাবে না, কারণ ক্যামোমিলা রোগীরা শান্ত থাকে না। যদি রোগী মানসিকভাবে শান্ত থাকে তাহলে অ্যাকোনাইট হবে না। অ্যাকোনাইটের রোগীরাও শান্ত থাকে না, তারা অস্থির থাকে, তারা মৃত্যুর ভয় করে। যদি জ্বরে উদ্বেগ দেখা দেয় বা ধীরে ধীরে জ্বর আসে তাহলে অ্যাকোনাইট হবে না। যদি জ্বরে উদ্বেগ দেখা দেয় বা ধীরে ধীরে জ্বর আসে তাহলে অ্যাকোনাইট হবে না, কারণ জ্বরে যখন উদ্বেগ দেখা দেয় তখন অ্যাকোনাইটের স্টেজ আর থাকে না। আমরা জানি যে অ্যাকোনাইট এবং বেলাডোনা এই দুইটি ওষুধের জ্বর হঠাৎ দেখা দেয় এবং তীব্র আকারে দেখা দেয়। ব্রাইনিয়া, জেলসিমিয়াম বা অন্যান্য ওষুধে ধীরে ধীরে জ্বর দেখা দেয়। এজন্য যদি ধীরে ধীরে জ্বর আসে তাহলে অ্যাকোনাইট হবে না। হাড়ে ব্যথা না থাকলে ইপিটোরিয়াম হবে না। হাড়ে ব্যথা না থাকলে ইপিটোরিয়াম হবে না। আমরা সবাই জানি যে ইপিটোরিয়ামের রোগীদের হাড় ভেঙে যাওয়ার ন্যায় ব্যথা দেখা দেয়। স্রাবে পচা মাংসের গন্ধ বা দুর্গন্ধ না থাকলে সরিনাম হবে না। যদি রোগীর স্রাবে পচা মাংসের গন্ধ বা দুর্গন্ধ না থাকে তাহলে সরিনাম হবে না। সরিনাম নির্দেশিত হওয়ার জন্য রোগীর স্রাবে পচা মাংসের গন্ধ বা দুর্গন্ধ থাকতে হবে, এটা যে কোনো স্রাবই হোক না কেন। যদি জিহ্বা শুষ্ক থাকে, বিছানার গরমে বা রাতে বৃদ্ধি না থাকে তাহলে মার্সল হবে না। যদি জিহ্বা শুষ্ক থাকে, বিছানার গরমে বা রাতে বৃদ্ধি না থাকে তাহলে মার্সল হবে না। আমরা সবাই জানি মার্সলের জিহ্বা ভেজা থাকে, তাদের মুখে প্রচুর লালা থাকে, বিছানার গরমে এবং রাতে তাদের প্রচণ্ড বৃদ্ধি দেখা দেয়। এই জন্য যদি কারো জিহ্বা শুষ্ক থাকে, বিছানার গরমে বা রাতে বৃদ্ধি না থাকে, রোগী যদি বলে যে আমার বিছানার গরমে বা রাতে কোনো সমস্যা হয় না তাহলে তাকে মার্সল দেওয়া যাবে না। জন্মগত হার্টের রোগে বা মারাত্মক হার্টের রোগে টিউবারকুলিনাম হবে না। যে সকল রোগীদের জন্মগত হার্টের রোগ আছে বা মারাত্মক হার্টের রোগে ভুগছে তাদেরকে টিউবারকুলিনাম দেওয়া যাবে না। যদি পালস রেট ধীর বা দুর্বল থাকে তাহলে ফাইজেস্টিগমা হবে না। যদি রোগীর পালস রেট স্লো থাকে বা দুর্বল থাকে তাহলে ফাইজেস্টিগমা হবে না। এখন আমরা গলস্টোন নিয়ে আলোচনা করব। যদি জৈব তরল নিঃসরণের ফলে রোগী অবসন্ন হয়ে পড়ে বা বারবার ম্যালেরিয়াতে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে তাদের গলস্টোনের কেসে
চায়না অফিসিনালিস ভালো কাজ করে। যদি জৈব তরল নিঃসরণের ফলে রোগী অবসন্ন হয়ে পড়ে বা বারবার ম্যালেরিয়াতে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাদের গলস্টোনের কেসে চায়না অফিসিনালিস ভালো কাজ করে। আপনার কাছে কোনো রোগী আসলো গলস্টোনের সমস্যা নিয়ে। এখন যদি আপনি জানতে পারেন যে তার প্রচুর জৈব তরল নিঃসরণ হয়েছে, এটা হতে পারে প্রচুর রক্তপাত, প্রচুর মাসিক বা প্রচুর বীর্যপাত, যেটাই হোক, এই কারণে যদি রোগী অবসন্ন হয়ে পড়ে, এর সাথে তার গলস্টোনের সমস্যা দেখা দেয়, তাহলে তার জন্য আমরা চায়না অফিসিনালিস চিন্তা করতে পারবো। বা রোগীর বারবার ম্যালেরিয়াতে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলেও আমরা তার জন্য চায়না অফিসিনালিস চিন্তা করতে পারবো। চায়নার রোগীদের গলস্টোনের সাথে পেট ফাঁপা এবং বদহজম দেখা দেয়। গলস্টোনের সাথে চায়নার রোগীদের পেট ফাঁপা থাকে এবং বদহজম দেখা দেয়। গলস্টোনের কারণে যদি শুল বেদনা প্রতিদিন নির্দিষ্ট সময়ে পর্যায়ক্রমে দেখা দেয়, যা দিবাজ হলে জোরের চাপে উপশম হয় এবং রাতে ও খাবার খাওয়ার পর বৃদ্ধি পায়, তাহলে চায়না অফিসিনালিস ভালো কাজ করে। চায়না অফিসিনালিসের রোগীদের গলস্টোনের ব্যথা নির্দিষ্ট সময় এবং পর্যায়ক্রমে দেখা দেয়। যেমন আজকে সকাল 10টায় দেখা দিচ্ছে, আগামীকাল সকাল 10টায় দেখা দিবে এবং এটা পরের দিনও দেখা দিবে, এবার পর্যায়ক্রমে দেখা দিবে, যা দিবাজ হলে জোরে চাপে উপশম হয় এবং রাতে ও খাবার খাওয়ার পর বৃদ্ধি পায়। এছাড়াও চায়না পিত্তপাথর গঠন প্রতিরোধ করে। চায়না কিন্তু গলস্টোনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন থ্যালাসপিবার্সা প্যাস্টোরিস। যদি মহিলাগত সমস্যার সাথে গলস্টোন দেখা দেয়, তাহলে থ্যালাসপিবার্সা প্যাস্টোরিস ভালো কাজ করে। যদি মহিলাগত সমস্যার সাথে গলস্টোন দেখা দেয়, তাহলে থ্যালাসপিবার্সা প্যাস্টোরিস ভালো কাজ করে। যদি গলস্টোনে এই ওষুধের নিম্ন শক্তি প্রয়োগ করা হয়, তাহলে গলস্টোন অদৃশ্য হয়ে যায়। থ্যালাসপিবার্সা প্যাস্টোরিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন গলস্টোনের জন্য। এটা যদি আমরা নিম্ন শক্তিতে প্রয়োগ করি, তাহলে গলস্টোন অদৃশ্য হয়ে যাবে। অবশ্যই লক্ষণ অনুযায়ী দিতে হবে। লক্ষণগুলো হলো মহিলাগত সমস্যার সাথে। মহিলাগত সমস্যা কি? যেমন তাদের নির্দিষ্ট সময়ের অনেক আগে প্রচুর পরিমাণে অনেক দিন যাবৎ স্থায়ী, যেমন 8 দিন, 10 দিন, এমনকি 15 দিন ঋতুস্রাব হয়। আমরা যদি কোনো রোগী পাই, সে যদি বলে যে আমার মাসিকটা দীর্ঘ সময় ধরে হতে থাকে, এমনকি 8 দিন, 10 দিন, 15 দিন, এর সাথে যদি তার গলস্টোনের সমস্যা থাকে, তাহলে তার ওষুধ হবে থ্যালাসপিবার্সা প্যাস্টোরিস। আবার কোনো রোগীর মধ্যে যদি ঋতুস্রাব খুব ধীরে ধীরে শুরু হয়, কোনো রোগী এসে যদি বলে আমার ঋতুস্রাব খুব ধীরে ধীরে শুরু হয়, প্রথম দিন অত্যন্ত ধীরে ধীরে দেখা দেয়, দ্বিতীয় দিন থেকে শুল বেদনা দেখা দেয়, বমি হয়, বড় বড় পিণ্ডের সাথে রক্তপাত হয়, তাদের জন্য কিন্তু আমরা থ্যালাসপিবার্সা প্যাস্টোরিস দিতে পারবো। আবার কোনো রোগী এসে যদি বলে এক ঋতু বাদে অপর ঋতুতে প্রচুর পরিমাণে ঋতুস্রাব হয়, যদি কোনো রোগী বলে যে আমার এক ঋতুতে অল্প ঋতুস্রাব হয়, পরের মাসিকে আমার প্রচুর ঋতুস্রাব হয়, তাদেরকে আমরা থ্যালাসপিবার্সা প্যাস্টোরিস দিতে পারবো। তারা অবসন্ন হয়ে পড়ে, ঋতুস্রাবের কারণে তারা অবসন্ন হয়ে পড়ে, তাদের রক্তাক্ত কালচে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব দেখা দেয়, তাদের রক্তাক্ত কালচে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব দেখা দেয়, যা ঋতুস্রাবের কয়েকদিন আগে ও পরে দেখা দেয়। এই সকল মহিলাগত সমস্যার সাথে যদি কোনো রোগীর গলস্টোনের সমস্যা দেখা দেয়, তাহলে আমরা যদি নিম্ন শক্তিতে তাকে থ্যালাসপিবার্সা প্যাস্টোরিস দিই, তাহলে তার গলস্টোন অদৃশ্য হয়ে যাবে। ম্যাথিওলা গ্রেকা। ম্যাথিওলা গ্রেকা হলো ডাক্তার ক্লার্কের গলস্টোনের জন্য একটি নির্দিষ্ট ওষুধ। ম্যাথিওলা গ্রেকা হলো ডাক্তার ক্লার্কের গলস্টোনের জন্য একটা নির্দিষ্ট ওষুধ, মানে গলস্টোনের রোগীদেরকে তিনি এই ওষুধটা দিতেন। যখন অন্যান্য ওষুধে কাজ করে না, তখন এটি ভালো কাজ করে। যখন আমরা লক্ষণ অনুযায়ী রোগীকে গলস্টোনে অন্যান্য ওষুধ দিব, লক্ষণ অনুযায়ী যে ওষুধটা আসে সেই ওষুধটা দিব, দেওয়ার পরেও যদি উপকার না হয়, তখন আমরা ম্যাথিওলা গ্রেকা দিতে পারবো। ডাক্তার কুপার গল ব্লাডার এবং বাইল ডাক্টের প্রতিবন্ধকতার অনেক কেসে এই ওষুধ দিয়ে আরোগ্য করেছেন। ডাক্তার কুপার কিন্তু অনেক বড় একজন ডাক্তার, উনি কিন্তু অনেকগুলো ওষুধ প্রুভ করছেন। ওনার মতে
গল ব্লাডার বা বাইল ট্র্যাক্টের প্রতিবন্ধকতার অনেক কেসে এই ওষুধ দিয়ে আরোগ্য করেছেন। ডাক্তার কুপার গল ব্লাডার এবং বাইল ট্র্যাক্টের প্রতিবন্ধকতার অনেক কেসে এই ওষুধ দিয়ে আরোগ্য করেছেন। তাহলে গল ব্লাডার বা গল স্টোনের জন্য মেথিলা গ্রেকা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এটা হলো আমাদের গল ব্লাডার। এখানে যেমন পাথর হয়, এই পাথর হওয়ার কারণে যদি এটা হলো একটা বাইল ট্র্যাক্ট, এই বাইল ট্র্যাক্টটা যদি বন্ধ হয়ে যায়, এমন পাথর এসে এটা বন্ধ করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তার কুপারের মধ্যে মিথিলা গ্রেকা খুব ভালো কাজ করবে। নাভি অঞ্চলের পেঁচিয়ে যাওয়া হার্নিয়ায় নাক্স ভূমিকা ভালো কাজ করে। সকালে বিছানায় থাকাকালে কুচকির হার্নিয়াতে ধারালো কিছু বিদ্ধ করা নেই ব্যথা দেখা দিলে এবং হার্নিয়াটি যেন অবরুদ্ধ হয়ে যাবে এমন অনুভূতি দেখা দিলে নাক্স ভূমিকা ভালো কাজ করে। যদি সকালে বিছানায় থাকাকালে কুচকির হার্নিয়াতে ধারালো কিছু বিদ্ধ করা নেই ব্যথা দেখা দেয় এবং হার্নিয়াটি যেন অবরুদ্ধ হয়ে যাবে, মানে আটকায় যাবে। অবরুদ্ধ হার্নিয়া আমরা সামনে দেখব, ছবি আছে। এটা হলো পেঁচায় যাওয়া হার্নিয়া, আরেকটা আছে অবরুদ্ধ হয়ে যাওয়া, মানে এভাবে এসে এখানে আটকায় যায়, পেঁচানো না। যেটা অবরুদ্ধ হয়ে যাবে এমন অনুভূতি দেখা দেয়, সে সকল ক্ষেত্রে নাক্স ভূমিকা ভালো কাজ করে। মার্সেলের রোগীদের জিহ্বা 3 ধরনের হতে পারে। এক নম্বর হলো জিহ্বার মাঝখানে ফাটা, যেমন এইভাবে তাদের জিহ্বার মাঝখানটা ফাটা থাকে। জিহ্বায় দাঁতের ছাপ পড়ে, যেমন এই যে তাদের জিহ্বায় দাঁতের ছাপ পড়ে। জিহ্বায় মানচিত্রের ছাপ থাকে, কিন্তু তাদের জিহ্বায় মানচিত্রের একটা ছাপ, তাদের জিহ্বায় এমন একটা ছাপ থাকে যেটা মানচিত্রের মতো দেখায়। রক্ত আমাশয়ে স্ট্রেপ্টোকক্কিন এবং মার্সেলের মধ্যে পার্থক্য হলো স্ট্রেপ্টোকক্কিনের রক্ত আমাশয়ে কোনো ব্যথা কুণ্ঠন থাকে না, কিন্তু উচ্চ জ্বর থাকে। স্ট্রেপ্টোকক্কিনের রক্ত আমাশয়ে কোনো ব্যথা কুণ্ঠন থাকে না, কিন্তু উচ্চ জ্বর থাকে। আর মার্সেলের রক্ত আমাশয়ে ব্যথা কুণ্ঠন থাকে এবং অভ্যন্তরীণ শীত শীত ভাব দেখা দেয়। মার্সেলের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের রক্ত আমাশয়ে ব্যথা কুণ্ঠন এবং অভ্যন্তরীণ শীত শীত ভাব দেখা দেয়। আরেকটা ক্লিনিক্যাল টিপস, রক্ত আমাশয়ের কেসে মার্সেল 60 থেকে 70% কাজ করা বন্ধ করলে তখন স্ট্রেপ্টোকক্কিন ভালো কাজ করে। রক্ত আমাশয়ের কেসে মার্সেল 60 থেকে 70% কাজ করে আর কাজ না করলে তখন স্ট্রেপ্টোকক্কিন ভালো কাজ করে। অর্থাৎ মার্সেলের পরে স্ট্রেপ্টোকক্কিন ভালো কাজ করে, এটা একটা চেইন, মার্সেল স্ট্রেপ্টোকক্কিন। একটা গুরুত্বপূর্ণ বিষয় স্প্লিন। স্প্লিনটা থাকে আমাদের প্যানক্রিয়াসের উপর একটা ছাতার মতন। এটা রক্ত ফিল্টার করে এবং রক্ত জমা করে রাখে। টিনোস্পোরা কর্ডিফোলিয়া খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। যদি স্প্লিনের বৃদ্ধির সাথে প্রচণ্ড দুর্বলতা, অবসাদ ভাব এবং ঘন ঘন জ্বর দেখা দেয়, তাহলে টিনোস্পোরা কর্ডিফোলিয়া ভালো কাজ করে। যদি স্প্লিনের বৃদ্ধির সাথে যদি স্প্লিনটা বৃদ্ধি পায়, বড় হয়ে যায়, এর সাথে প্রচণ্ড দুর্বলতা, অবসাদ ভাব এবং ঘন ঘন জ্বর দেখা দেয়, তাহলে টিনোস্পোরা কর্ডিফোলিয়া ভালো কাজ করে। এটি ম্যালেরিয়ার কারণে হোক, রক্তের সমস্যার কারণে হোক বা লিকুমিয়ার কারণে হোক না কেন, থ্যালাসিমিয়ার রোগী হোক বা লিকুমিয়ার কারণে হোক বা রক্তের যে কোনো সমস্যার কারণে হোক, যদি কারো স্প্লিনের বৃদ্ধি দেখা দেয়, এর সাথে প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়, অবসাদ ভাব দেখা দেয় এবং ঘন ঘন জ্বর দেখা দেয়, তাহলে তার জন্য টিনোস্পোরা কর্ডিফোলিয়া ভালো কাজ করবে। সিয়ানোন্থাস আমেরিকানাস, যদি স্প্লিনের বড় আকারের বৃদ্ধি দেখা দেয় এবং বাম হাইপোকন্ডিয়ামে মারাত্মক ব্যথা দেখা দেয় ও রোগী বাম পাশে শুইতে না পারে, তাহলে সিয়ানোথাস আমেরিকানাস ভালো কাজ করে। যদি স্প্লিনের বড় আকারের বৃদ্ধি দেখা দেয় এবং বাম হাইপোকন্ডিয়ামে মারাত্মক ব্যথা দেখা দেয়, স্প্লিনটা থাকে কিন্তু বাম হাইপোকন্ডিয়ামে মারাত্মক ব্যথা দেখা দেয় ও রোগী বাম পাশে শুইতে না পারে, তাহলে সিয়ানোথাস আমেরিকানাস ভালো কাজ করে। এখন আমরা গল্পের মাধ্যমে উড্রাময়ে অ্যালোসকোট্রিনা, ব্রাইনিয়া, সালফার, থুজা, নাক্স ভূমিকা এবং ন্যাট্রাম সালফারের ব্যবহার জানব। হোস্টেলের একটি রুমে 6টি বেড রয়েছে। এই 6টি বেডে 6 জন থাকে। তারা হলো অ্যালোসকোটিনা, ব্রাইনিয়া, সালফার, থুজা, নাক্স ভূমিকা এবং ন্যাট্রাম সালফ। তাদের একটি মাত্র টয়লেট রয়েছে। 6 জনের একটি মাত্র টয়লেট। একদিন রাতে তারা খুব সুন্দর জমকালো পার্টি করে ঘুমায়। ভোর 4টায় নাক্স ভূমিকা ঘুম থেকে উঠে দৌড়ে টয়লেটে যায়।
এবং কিছু টয়লেট করে সে ফিরে আসে। আমরা জানি নাক্সভূমিকার সমস্যা ভোর 4টায় বৃদ্ধি পায়। সুতরাং ভোর 4টায় নাক্সভূমিকা ঘুম থেকে উঠে দৌড়ে টয়লেটে যায় এবং কিছু টয়লেট করে সে ফিরে আসে। এর মধ্যেই সালফার টয়লেটের বাহিরে অপেক্ষা করছে, কারণ সালফারেরও খুব ভোরে তাদের সমস্যা বৃদ্ধি পায়। নাক্সভূমিকা বের হওয়ার সাথে সাথে সালফার দৌড়ে টয়লেটে যায় এবং সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আসে। সালফার টয়লেট করে সে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বের হয়ে আসে। নাক্সভূমিকা আবার টয়লেটে যায়, কারণ তার পরিপূর্ণ মলত্যাগ হয় নাই। সে কিছু মলত্যাগ করে আবার ফিরে আসে। সকাল 6:30 অ্যালোসকটিনা ঘুম থেকে উঠে দৌড়ে টয়লেটে যায়, যে দেখে নাক্সভূমিকা টয়লেটে, কারণ নাক্সভূমিকার টয়লেট ক্লিয়ার হয় না, এই জন্য সে একটু পর টয়লেটে যায়। সে টয়লেটের দরজা অ্যালোসকটিনা টয়লেটের দরজা ভেঙে ফেলার অবস্থা করে, কারণ তার মলদ্বারের নিয়ন্ত্রণ নাই, মল যেন বের হয়ে যাবে। তখন নাক্সভূমিকা মলত্যাগ সম্পূর্ণ না করেই বের হয়ে আসে। 6:30 ন্যাট্টাম সার্ফ ঘুম থেকে জাগ্রত হয়ে শুয়ে শুয়ে দেখে অ্যালোসকটিনা টয়লেট থেকে বের হয়েছে কিনা এবং নাক্সভূমিকা আবার টয়লেটে যাবে কিনা, কারণ সে জানে শোয়া থেকে উঠলে তাকে সাথে সাথেই টয়লেটে যেতে হবে। এই জন্য সে শুয়ে শুয়ে দেখে যে অ্যালোসকটিনা টয়লেট থেকে বের হয়েছে কিনা এবং নাক্সভূমিকা আবার টয়লেটে যাবে কিনা। যদি যায় তাহলে সে পরে উঠবে, আর যদি না যায় তাহলে সে শোয়া থেকে উঠবে এবং সাথে সাথে টয়লেটে যাবে। সে যখন শোয়া থেকে উঠে প্রথম পা ফেলে তখনই তার মলের ব্যাগ হয় এবং সাথে সাথেই টয়লেটে যেতে হয়। ন্যাট্টাম সার্ফ পার্টিতে মাছ খাওয়ার কারণে তার বায়ুপূর্ণ উদ্রাময় দেখা দেয়। মানে ন্যাট্টাম সার্ফের রোগীরা যদি মাছ খায় তাদের বায়ুপূর্ণ উদ্রাময় দেখা দেয়। 6:40 ব্রাইনিয়া ঘুম থেকে জাগ্রত হয়ে হাত পা নাড়ায় এবং চোখ খুলে, অর্থাৎ যখনই সে নড়াচড়া করে তখনই তার মলের ব্যাগ হয় এবং সে টয়লেটে গিয়ে মল ত্যাগ করে। ব্রাইনিয়ার রোগীরা যখন সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে চোখটা খুলে বা হাত পা নাড়ে তখনই তাদের মলের ব্যাগ হয়, আর সাথে সাথেই তাকে টয়লেটে যেতে হয়। বাঁধাকপি এবং টক জিনিস খাওয়ার কারণে ব্রাইনিয়ার রোগীদের উদ্রাময় দেখা দেয়। থুজা যখন দেখে সবার টয়লেটের কাজ শেষ, তখন সে নাস্তা করে বা চা পান করে, কারণ সে জানে নাস্তা বা চা পান করার সাথে সাথেই তাকে টয়লেটে যেতে হবে। থুজার রোগীরা যখন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চা পান করার পর বা নাস্তা খাওয়ার পরপরই তাদের সাথে সাথে টয়লেটে যেতে হয়। এই জন্য সবার শেষে সে চা পান করে নাস্তা খেয়ে তারপর সে টয়লেটে যায়।